ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দীর্ঘকাল ধরেই মধ্যপ্রাচ্যে এক অদম্য কিন্তু প্রায়শই অবমূল্যায়িত শক্তি হিসেবে হাজির। প্রায় 1,90,000 সদস্য এবং আধা সামরিক বাহিনী বাসিজের আনুমানিক 4.5 লাখ রিজার্ভ সদস্য নিয়ে গঠিত ইরানের সশস্ত্র বাহিনীর এই বৃহত্তম অংশ দেশটির রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্থলবাহিনী মোতায়েন হওয়ার সঙ্গে সঙ্গে এটি বোঝা জরুরি যে 1 মাস ব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি ও নেতৃত্ব হারানো সত্ত্বেও আইআরজিসি যে কোনো আগ্রাসনকে অত্যন্ত কঠোরভাবে প্রতিরোধ করবে। তাদের ইতিহাসই বলে দেয় কেন তারা এমনটা করবে। আইআরজিসি মূলত 1979 সালের বিপ্লবের সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ইসলামী প্রজাতন্ত্রের দর্শনে বিশ্বাসী ছাত্রদের নিয়ে গঠিত একটি স্ট্রিট মিলিশিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। রাজতন্ত্র উৎখাতের পর তারা ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গড়তে চেয়েছিল। আইআরজিসি তাদের বিরোধী ছিল এবং নবজাতক ইসলামী বিপ্লবী সরকারকে রক্ষা করতে একটি ন্যাশনাল গার্ড হিসেবে কাজ করতে চেয়েছিল। পাঁচ দারানে ইনকেলাব বা বিপ্লবের রক্ষক নামে পরিচিত এই বাহিনী দ্রুতই দেশটির সর্বোচ্চ নেতার একনিষ্ঠ বাহিনীতে পরিণত হয়। 1980 সালে ইরাকের ইরান আক্রমণের সময় আইআরজিসি জাতীয় সেনাবাহিনীর পাশাপাশি একটি সম্মুখ সারির প্রচলিত যুদ্ধবাহিনী হিসেবে আবির্ভূত হয়। 1980 সালে সাদ্দাম হোসেন যখন ইরানের কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেয়, তখন আইআরজিসি একটি বিদ্রোহ দমনকারী বাহিনী হিসেবেও অভিজ্ঞ হয়ে ওঠে। 1980-র দশকে উত্তর পশ্চিমে কুর্দি বিদ্রোহ থেকে শুরু করে 2000-এর দশকে দক্ষিণ পূর্বের বালুচ বিদ্রোহ, সব ধরনের অভ্যন্তরীণ জাতিগত বিদ্রোহ তারা কঠোরভাবে দমন করেছে। প্রক্সি বা ছায়া বাহিনীর কাছ থেকে পাওয়া শিক্ষা, আঞ্চলিক প্রক্সি বা ছায়া বাহিনীর মাধ্যমে আইআরজিসি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী খৈঞ্চু যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। 1982 সালে আইআরজিসি একটি বিশেষ বৈদেশিক বাহিনী গঠন করে, যা কুদুস ফোর্স নামে পরিচিত। জেরুজালেমের আরবি নাম আল কুদস অনুসারে এর নামকরণ করা হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওকে বিতাড়িত করতে ইসরায়েলি হামলার প্রতিবাদে সে বছর লেবাননে হিজবুল্লাহ গঠনে ব্যাপক ভূমিকা রাখে কুদস ফোর্স। সেই সময় থেকে আইআরজিসি তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে ইসরায়েলের মোকাবেলা করতে সক্ষম হয়। 18 বছর ধরে হিজবুল্লাহ আত্মঘাতী গাড়ি বোমার মতো কৌশল ব্যবহার করে দখলদার ইসরায়েলি বাহিনীকে বিপর্যস্ত করে তোলে, যারা শেষ পর্যন্ত 2000 সালে দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়। এই অভিযান ব্যাপকভাবে একটি সামরিক সাফল্য হিসেবে দেখা হয়। 2003 সালে মার্কিন ইরাক আক্রমণের পর এই কৌশলগুলোর পুনরাবৃত্তি ঘটে, যখন কাতায়েব হিজবুল্লাহর মতো কুদস সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো যেখানে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানায়। এই অবস্থায় 2011 সালে যুক্তরাষ্ট্র একটি অন্তহীন যুদ্ধ থেকে নিজেকে মুক্ত করতে মরিয়া হয়ে ইরাক ত্যাগ করে। ইন্ডিপেন্ডেন্ট বলছে, লেবানন ও ইরাকের এই ছায়া বাহিনীগুলো থেকে পাওয়া শিক্ষা আইআরজিসি নিশ্চিতভাবে মার্কিন আগ্রাসনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবে। এই কৌশলগুলোর অনেকগুলোই তৈরি করা হয়েছে দখলদার বাহিনীকে ধীরে ধীরে দুর্বল করার জন্য, যা হয়তো তাৎক্ষণিক কোনো উচ্চ তীব্রতার স্থল আক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট নয়। কিন্তু যুক্তরাষ্ট্র যদি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তবে তারা আবার এই দীর্ঘস্থায়ী দখলদারিত্ব এবং নিম্ন তীব্রতার যুদ্ধের কবলে পড়তে পারে। আর তেমনই হলে আইআরজিসি তাদের সুনিপুণ খোয়েঞ্চু যুদ্ধ কৌশল প্রয়োগ করবে। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসি নিঃসন্দেহে দুর্বল হয়েছে, কিন্তু এর ইতিহাস বলে যে এর কর্মকর্তাদের মধ্যে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়বোধ রয়েছে এবং তাদের নেতৃত্ব নিহত হলেও তারা নিজেদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা রক্ষায় সচেষ্ট থাকবে। আইআরজিসি একটি ব্যবসায়িক নেটওয়ার্ক হিসেবেও নিজেকে গড়ে তুলেছে। গণমাধ্যম থেকে শুরু করে নির্মাণ খাত পর্যন্ত বিভিন্ন সেবামূলক খাতে তাদের মালিকানা রয়েছে এবং তারা অর্থনীতির অন্তত 20% নিয়ন্ত্রণ করে। বিশেষ সুবিধার এই নেটওয়ার্কটি মূলত একটি ডিপ স্টেট বা রাজ্যের ভেতরে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। আইআরজিসি কেবল একটি সেনাবাহিনী নয়, বরং একটি পৃথক স্বায়ত্তশাসিত ও বিশাল সামরিক প্রতিষ্ঠান, যা খামেনির হত্যাকাণ্ডের পরও নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ইতিহাসের ঘটনাবলী এবং বর্তমান সংঘাতের গতি প্রকৃতি যদি কোনো ইঙ্গিত দেয়, তবে তা হলো তারা আত্মসমর্পণ করার চেয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।